করে পরিচয় দেওয়ার আর কিছুই নাই। তাহলে চলো, তাহলে প্রথম প্রশ্নটা দেখো, যে আমাদের ট্রিক ছিল কোশ্চেন গুলো হচ্ছে আগে মার্ক করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো কোষের সাইটোপ্লাজমে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে তোমাকে বলছে সাইটোপ্লাজমে, তাহলে সাইটোপ্লাজমে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি। তো সাইটোপ্লাজমের উপাদান যদি তুমি পড়ো তাহলে তুমি দেখবে হচ্ছে তার মধ্যে জৈব উপাদান আছে, অজৈব উপাদান আছে, দুইটা উপাদান। হ্যাঁ, একটা হচ্ছে জৈব, আরেকটা হচ্ছে অজৈব। ঠিক আছে, এই যে অজৈব উপাদানের মধ্যে দুইটা জিনিস আছে। হ্যাঁ, একটা হচ্ছে পানি, কি আছে, একটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে গ্যাস। হ্যাঁ, পানিতে দ্রবীভূত গ্যাস। ঠিক আছে, এই দুইটা উপাদান আছে। তো এই আর জৈব উপাদানের মধ্যে অনেকগুলো আছে। বেসিক্যালি আমি ধরো হচ্ছে সিপিএল নিলাম, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, লিপিড আছে। ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজমিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি কি থাকে। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের দেহ মানেই হচ্ছে পানির ভান্ডার, তাই না? প্রায় 70% এর মতো পানি থাকে। তো আমাদের এই জায়গায় সাইটোপ্লাজমেও এরকম ভাবে সবচেয়ে বেশি পানি থাকে। কত সেটা ভাবে পানির পরিমাণটা কত, প্রায় হচ্ছে 65 থেকে 96%। 65 থেকে কত পার্সেন্ট, 96% হচ্ছে পানি থাকে। তো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সবচেয়ে বেশি কি থাকে, সবচেয়ে বেশি থাকে হচ্ছে ভাইয়া পানি। ঠিক আছে, ওকে। এবার আসে হচ্ছে কোষের নামকরণ করেন কে। ঠিক আছে, কোষের নামকরণ অর্থাৎ হচ্ছে সেল শব্দটা প্রথম আসলে কে নিয়ে আসেন, সেল শব্দটা, সেল বা হচ্ছে কোষ। ঠিক আছে, এই সেল বা কোষ শব্দটা প্রথম কে নিয়ে আসেন, তোমরা সবাই জানো কে নিয়ে আসেন, রবার্ট হুক। রবার্ট হুক নিয়ে আসেন, তাই না? রবার্ট হুক নিয়ে আসেন। সে হচ্ছে অ্যাক্সিডেন্টালি কি করছিল, সে হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের হচ্ছে কোষাগারের রক্ষক ছিল, আর সেখান থেকেই হচ্ছে ফরচুনেটলি সে এটা আবিষ্কার করে ফেলে। বাইরে সে যেটা আবিষ্কার করেছিল বা সেল নামকরণ করেছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেল ছিল না। সেটা কি ছিল বলতো, সেটা ছিল সেল ওয়াল বা হচ্ছে সেটা কি ছিল, কোষ প্রাচীর ছিল। কোষ প্রাচীর ছিল। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর বা হচ্ছে সেল। এখন যাই হোক, সেল শব্দটাই তার এই সেল ওয়াল থেকে আসছে, তাই না? বা হচ্ছে এই যে সেল, মুখ্য কথা হচ্ছে সেল শব্দের জনক কিংবা হচ্ছে কি কোষের নামকরণ। হ্যাঁ, এই দুইটার কে নিবে, হ্যাঁ কে হচ্ছে এটা ক্রেডিট নিবে হচ্ছে কি আমাদের রবার্ট হুক। ঠিক আছে, ওকে। এবার আসে হচ্ছে পরের প্রশ্নে, যে হচ্ছে প্রোক্যারিওটিক জীবের উদাহরণ হলো, প্রোক্যারিওটিক জীবের। ওকে, তাহলে আমরা যদি হচ্ছে দেখি যে হচ্ছে আমাদের যে প্রাণীগুলার বা জীবগুলার যে হচ্ছে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে কোষের, আরেকটা হচ্ছে কি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, আরেকটা হচ্ছে কি ইউক্যারিওটিক। আরেকটা কি বলতো, ইউক্যারিওটিক। সো তোমরা কিন্তু এগুলো জানো, কিসের উপর ভিত্তি করে বলতো, নিউক্লিয়াসের স্ট্রাকচার বা নিউক্লিয়াসের গঠনের উপর। তো সবচেয়ে ভালো এই যে ইউ শব্দের মানে কি বলতো, ল্যাটিন ইউ মানে হচ্ছে গুড। ল্যাটিন ইউ মানে কি গুড, তার মানে এটা হচ্ছে ভালো নিউক্লিয়াস। ভালো নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াসের যে চারটি লেয়ার, কয়টি লেয়ার আছে, নিউক্লিয়াসের যে চারটি লেয়ার, চারটি লেয়ার না, চারটি কম্পোনেন্ট, অর্থাৎ বাইরে একটা মেমব্রেন থাকবে, তারপরে হচ্ছে ভিতরে নিউক্লিওপ্লাজম থাকবে, তারপরে কি থাকবে, ক্রোমাটিন থাকবে, তারপরে নিউক্লিওলাস থাকবে। এই যে চারটি জিনিস হচ্ছে কোথায় আছে, আমাদের ইউক্যারিওটিকে আছে। ঠিক আছে, কোথায় নাই, প্রোক্যারিওটিকে নাই। ঠিক আছে, তাহলে প্রোক্যারিওটিকে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাহলে প্রোক্যারিওটিককে বাংলায় কি বলে, আধিকোষী। কি বলে বলতো, আধিকোষী। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু। তো প্রোক্যারিওটিকের উদাহরণ হিসেবে আমরা কি বলি, হ্যাঁ প্রোক্যারিওটিক উদাহরণ হিসেবে তোমার বইতে কি কি দেওয়া আছে একটু দেখে নাও। দেওয়া আছে হচ্ছে মাইকোপ্লাজমা। কি দেওয়া আছে, মাইকোপ্লাজমা। দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে ব্যাকটেরিয়া। কি দেওয়া আছে, ব্যাকটেরিয়া। ঠিক আছে, মাইক্রোপ্লাজমা দেওয়া আছে, ব্যাকটেরিয়া দেওয়া আছে, সায়ানোব্যাকটেরিয়া দেওয়া আছে। ঠিক আছে, সো তোমাকে এগুলা মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, তাইলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এখন এদিক থেকে তাহলে অ্যান্সার কি হবে, দেখো মশোফার না, এগুলো হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, ওকে। ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক, কিন্তু সই বলতে হচ্ছে আবার কি, ইউক্যারিওটিক। সো হইলো না। ঠিক আছে, এটা ক্রস। ঠিক আছে, শুধু এটার জন্য হইলো না। তারপর আসে ভাইরাস ব্যাকটেরিয়া। ভাইরাস ব্যাকটেরিয়া দেখে মনে হচ্ছে সঠিক, কিন্তু না। কেন না, কারণ ভাইরাস কি বলতো তোমরা, ভাইরাস কি কোষীয়, ভাইরাস হচ্ছে এ সেলুলার। ভাইরাস কি বলতো, ভাইরাস হচ্ছে এ সেলুলার, মানে এখানে কোনো কোষ নাই, নো সেল। ঠিক আছে, তার ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এটাও ভুল হয়ে গেল, ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া। ওকে, এইটা হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, দেখছো এইভাবে। ওকে, তোমার গেদারতে জানিয়ে রাখি, তোমার হচ্ছে গিয়ে তোমাদের বইয়ের যে 5 নাম্বার চ্যাপ্টার, কত নাম্বার চ্যাপ্টার বলো তো, চ্যাপ্টার নাম্বার 5। হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 5 প্লাস হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া। হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 5 থেকে শুরু করে বাকিগুলা
বাকিগুলা প্লাস হচ্ছে ব্যাকটেরিয়া, এই সবগুলাই হচ্ছে আমাদের ইউক্যারিওটিক। সবগুলাই কি বলতো, সবগুলাই হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে চ্যাপ্টার নাম্বার 5 কি ভাই, শৈবাল ছত্রাক। তারপরে কি আছে, মশ ফার্ন। তারপরে কি আছে, ব্রাইফাইটা, টেরিডোফাইটা, সরি ভাই একই কথা। তারপর হচ্ছে নক্টোবিজি, আবৃতিবিজি, সবগুলাই হচ্ছে আমাদের ইউক্যারিওটিক, মনে থাকবে। আর তো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে অ্যাড হইলো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আরেকবার রিপিট করছি, দেখার চেষ্টা করো। কি বলছিলাম, আজকের ক্লাসে হচ্ছে আমরা শেষ করে যাব। হ্যাঁ, তাহলে দেখো প্রশ্ন ছিল কোষের সাইটোপ্লাজমে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কি পানি, কত পার্সেন্ট, 65 থেকে 96%। ওকে, কোষের নামকরণ করেন কে, কোষের নামকরণ করেন হচ্ছে কি আমাদের রবার্ট হুক। কে করেন, রবার্ট হুক। আসলে সে যেটা আবিষ্কার করেছিল সেটা কি ছিল, সেল ওয়াল ছিল। ওকে, প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক জীবের উদাহরণ কি, প্রোক্যারিওটিক জীবের উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজম বা ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে। তাহলে অ্যানসার কি হবে বলো তো, অ্যানসার হবে হচ্ছে কি আমাদের ডি। ওকে, ঠিক আছে, চলো আমরা হচ্ছে সামনের পেজে যাই। ওকে, কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন, ঠিক আছে। তাহলে দেখো ক্রোমোজোম আবিষ্কার করেন, তাহলে মেন্ডেল। তো মেন্ডেল নাম শুনলেই কিন্তু তোমাদের কার কথা মনে আসছে বলো তো, জেনেটিক্স। কার কথা মনে আসে, জেনেটিক্স ভাইয়া, জিন তথ্য ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু পড়তে চাই, এন্ড দ্যাটস ইট। ওকে, ডারউইন। ডারউইন বললে কার কথা মনে আসে, ডারউইন বললেই মনে আসে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে যে পড়বো, কিভাবে পড়বো ভাইয়া, চান্স পেয়ে পড়তে হবে। কিভাবে চান্স পেয়ে ভাইয়া, এত এত পরীক্ষা দিবে, কিভাবে চান্স পাবো। ওই যে ডারউইন সেই বিখ্যাত কথা বলে গেছে, কি বলে গেছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের জয়, ঠিক আছে। ওকে, অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইতে। ওকে, অর্সনো ক্রিক। অর্সনো ক্রিক করেছে কি, সে হচ্ছে কি ডিএনএ ডাবল হেলিক্স মডেল দিয়েছে, তাই না। তার হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ডাবল হেলিক্স মডেল দিয়েছে, তাই না। ওকে, আর হচ্ছে স্ট্রাসবুর্গার। তাহলে দেখো তিনটা অপশনের মধ্যে আমরা তিনটা জিনিস সম্বন্ধে শিখলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে বাকি থাকলে একটা স্ট্রাস বার্গার বা বুর্গার, যেটাই বলো, সেই হচ্ছে মূলত কি করেছিল, ক্রোমোজোমের নামকরণ করেছিল। ওকে, ঠিক আছে, চলো এবার আসো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান। প্রশ্ন করা হয়েছে কোষ প্রাচীর। হ্যাঁ, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান কি। খেয়াল করো, প্রশ্নটা দুইভাবে করা যায়। আপাতত এই প্যাটার্নটা নিয়ে আমি কথা বলছি। হ্যাঁ, তাহলে যদি প্রশ্ন করা হতো কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান, ক্ষুদ্রতম না করে কি করা হইতো, করা হইতো প্রধান, কি করা হইতো, প্রধান গাঠনিক উপাদান, তখন কিন্তু হচ্ছে এদিক সেদিক হয়ে যেত, ঠিক আছে। প্রধান বললে, ঠিক আছে, প্রধান বললে হইতো কি, সেলুলোজ। প্রধান বললে কি হইতো, সেলুলোজ। তাহলে চলো আমরা হচ্ছে এটার একটা ফ্লো আছে। হ্যাঁ, ফ্লোটা হচ্ছে একটু শিখি, শিখলে হচ্ছে তোমাদের জন্য খুবই খুবই উপকার হবে। তাহলে দেখো ভাইয়া হচ্ছে মার্ক করতেছি। ওকে, তাহলে হচ্ছে আমাদের যে বিটা ডি গ্লুকোজ, কি গ্লুকোজ বলো তো, বিটা ডি গ্লুকোজ। হ্যাঁ, বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ থেকে কি হইলো, বিটা ডি গ্লুকোজ থেকে তৈরি হলো হচ্ছে আমাদের সেলুলোজ। কি তৈরি হলো, সেলুলোজ, যেটা কিনা হচ্ছে কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান। হ্যাঁ, সেলুলোজ। সেলুলোজ থেকে কি হয়, সেলুলোজ চেইন। কি হয়, সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন হয়। ভাই সেলুলোজ চেইন হইতে গেলে কত, সেলুলোজ চেইন হইতে গেলে কতটা সেলুলোজ লাগে ভাইয়া, 1k থেকে 3k, 1k থেকে 3k সেলুলোজ লাগে, ঠিক আছে। তারপর সেলুলোজ চেইন থেকে কি হয়, সেলুলোজ চেইন থেকে হয় হচ্ছে কি আমাদের ক্রিস্টালাইন মাইসিলি। কি হয়, ক্রিস্টালাইন মাইসিলি, ক্রিস্টালাইন মাইসিলি। হ্যাঁ, ক্রিস্টালাইন মাইসিলি। ভাইয়া ক্রিস্টালাইন মাইসিলি হতে গেলে কত লাগে, হ্যাঁ, ক্রিস্টালাইন মাইসিলি হতে গেলে কত লাগে, এই সবগুলাই কিন্তু হচ্ছে তোমাদেরকে ছোটস্থ মুখস্থ রাখতে হবে। 1 মিনিট প্লিজ। ওকে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তাহলে দেখো তো সেলুলোজ চেইন থেকে কি হলো, ক্রিস্টালাইন মাইসিলি। ক্রিস্টালাইন মাইসিলি সেলুলোজ চেইন কয়টা লাগে, সেলুলোজ চেইন লাগে হচ্ছে 100টা। কয়টা লাগে, 100টা। তারপরে হচ্ছে আমাদের ক্রিস্টালাইন মাইসিলি। ক্রিস্টালাইন মাইসিলি থেকে কি হয়, মাইসিলিন থেকে হয় হচ্ছে কি আমাদের মাইক্রোফাইব্রিল। কয়টা কি লাগে, কি হয়, মাইক্রোফাইব্রিল। খেয়াল করো, মাইক্রোফাইব্রিল কয়টা লাগে ভাইয়া, লাগে হচ্ছে কি আমাদের 20টি মাইসিলি। কয়টি লাগে, 20টি মাইসিলি। তারপর সেখান থেকে হয় হচ্ছে কি ম্যাক্রো, কি হয়, ম্যাক্রোফাইব্রিল।
ম্যাক্রোফাইব্রিল। সেখানে কয়টা লাগে? 250টা। কয়টা লাগে? 250টা। ওকে, তাহলে দেখো এই সিকোলেটে তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ, যে হচ্ছে বিটা ডি গ্লুকোজ তারা কি তৈরি করে? তারা তৈরি করে হচ্ছে আমাদের সেলুলোজ। হ্যাঁ, সেলুলোজ থেকে হচ্ছে প্রায় 1000 থেকে 3000 সেলুলোজ মিলে কি তৈরি করলো? সেলুলোজ চেইন তৈরি করলো। হ্যাঁ, প্রায় 100টি সেলুলোজ চেইন মিলে তৈরি করলো ক্রিস্টাল মাইসিলি, এন্ড দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কোষের কোষ প্রাচীরের ক্ষুদ্রতম ঘাটনিক উপাদান, যেটাকে মাইসিলিও সংক্ষেপে বলে। ঠিক আছে, তারপর 20টি মাইসিলিবিলে তৈরি করে মাইক্রোফাইব্রিল, মাইক্রো তো বুঝে ছোট, তারপর 250টি মাইক্রোফাইব্রিল তৈরি করে ম্যাক্রোফাইব্রিল, তারপরে হয়ে গেল আমাদের কি? কোষ প্রাচীর। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কিন্তু এবার অ্যানসার করে ফেলতে পারবো যে মাইসিলি। ওকে, তারপর আসা হচ্ছে কি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হলো অনন্য বৈশিষ্ট্য। ওকে, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। কয়টা বলো তো? দুইটা। কি কি? এখানে একটা আছে, এখানে একটা আছে। একটা কি? একটা হচ্ছে কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে কি কি? আরেকটা হচ্ছে কি প্লাস্টিড, আরেকটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড, এই দুইটা কোথায় থাকে? এই দুইটা হচ্ছে তুমি উদ্ভিদেই পাবা, প্রাণীতে খুঁজে পাবা না। বুঝা গেছে? ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। ওকে, কোষ প্রাচীর থেকে তোমাকে আরো কিছু ইনফরমেশন মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা ব্যাকটেরিয়াতে কেমন? ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরটা কেমন? এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। হ্যাঁ, ব্যাকটেরিয়াতে কেমন থাকে? মিউকোপেপটাইড বা হচ্ছে পেপটিডোগ্লাইকান। হ্যাঁ, মিউকোপেপটাইড বা হচ্ছে পেপটিডোগ্লাইকান। ঠিক আছে, অথবা হচ্ছে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিডের উপাদানও থাকে, পলিপেপটাইডও থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ছত্রাকে কেমন? হ্যাঁ, ফাঙ্গাসে কেমন? ফাঙ্গাসে কেমন? কাইটিন নির্মিত। কিসে নির্মিত? কাইটিন নির্মিত, কাইটিন। তো এইভাবে তোমাকে হচ্ছে এগুলো মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, কাঠটা কি নির্মিত, বাকি কোন কোষ প্রাচীর কেমন। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা আরেকবার রিপিট করি, তোমাদের মুখস্থ হয়ে যাক, মুখস্থ হয়ে যাক। চলো, তাহলে এই প্রশ্ন ছিল কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন? ঠিক আছে, কে? স্ট্রাস বুরকার। ঠিক আছে, তারপর হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম ঘাটনি কি বলা হয়েছে? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম ঘাটনি কি হবে? হবে হচ্ছে কি আমাদের মাইসিলে। এবার আসা হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। কয়টা বলছিলাম? দুইটা, প্লাস্টিড আর হচ্ছে কি কোষ প্রাচীর। ওকে, তাহলে তোমাদের আর ভুল হওয়ার কোনো চান্স রইলো না। ঠিক আছে, ওকে, চলো হচ্ছে এবার পরের প্রশ্নে। শ্বেতসার জাতীয় পদার্থ সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? লিউকোপ্লাস্ট। ঠিক আছে, এবার প্লাস্টিড সবচেয়ে বড় সাইটোপ্লাজম অঙ্গাণুর নাম কি বলতো? সাইটোপ্লাজম বড় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় বড় অঙ্গাণু, সাইটোপ্লাজম বড় অঙ্গাণুর নাম কি? বড় অঙ্গাণুর নাম হচ্ছে প্লাস্টিড। মনে রাখতে হবে কিন্তু, সাইটোপ্লাজম বড় অঙ্গাণুর নাম হচ্ছে কি? প্লাস্টিড। এই প্লাস্টিড কি কিন্তু হচ্ছে আবার সঞ্চিত পদার্থের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা। ঠিক আছে, একটা হচ্ছে একটা হচ্ছে এই যে লিউকোপ্লাস্ট, হ্যাঁ, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি আমাদের এই যে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ওকে, ওকে, তাইলে হচ্ছে আমাদের এই যে লিউকোপ্লাস্ট নিয়ে প্রশ্ন করা হয়েছে, তার সঞ্চয় উপাদান কি? ওকে, চলো আমরা দেখি। আমরা যদি খেয়াল করো, এই যে অ্যামাইলোপ্লাস্ট, হ্যাঁ, অ্যামাইলোপ্লাস্ট আছে, অ্যামাইলোপ্লাস্ট, তারপরে ইলায়োপ্লাস্ট। তো মনে রাখার জন্য আমি সিম্পলি মনে রাখতাম যে এলিউরো। হ্যাঁ, এলিউরো শব্দটার মধ্যে এ শব্দটা আছে, তাই না? এ, তো এ দিয়ে আমি মনে রাখতাম হচ্ছে এমিন। এই দিয়ে কি মনে রাখতাম? এমিন। তো এমিন দিয়ে কি হয়? এমিন দিয়ে হয় হচ্ছে গিয়ে প্রোটিন। এমিন দিয়ে কি হয় বলো তো? প্রোটিন। এমিন দিয়ে কি হয়? প্রোটিন। ঠিক আছে, প্রোটিন। ওকে, তারপরে আসা হচ্ছে গিয়ে ইলায়ু দিয়ে মনে রাখতাম হচ্ছে এই যে লিপিড। ঠিক আছে, এটা মনে রাখতাম না, বেসিক্যালি অ্যামাইলোপ্লাস্ট যেটা, হ্যাঁ, অ্যামাইলোপ্লাস্ট দিয়ে মনে রাখতাম হচ্ছে কি মনে রাখতাম? যে অ্যামাইলোপ্লাস্ট তার সাথে সম্পৃক্ত হচ্ছে অ্যামাইলেস। কে সম্পৃক্ত আছে বলো তো? অ্যামাইলেস। তাহলে তুমি বলো তো অ্যামাইলেস এনজাইমটা কখন দরকার হইতো? মনে আছে? শর্করা খাবারকে ভাঙতে গেলে কি দরকার হইতো বলো তো? জটিল শর্করাকে ভেঙে সরল শর্করা বা গ্লুকোজে কনভার্ট করতে কি ব্যবহার করা হইতো? আমাদের অ্যামাইলেস ব্যবহার করা হইতো। তো আমি এই ক্ষেত্রে মনে রাখতাম যে অ্যামাইলোপ্লাস্টটা হচ্ছে কি খাবার সঞ্চয় করবে? শর্করা জাতীয় খাবারটাকে সঞ্চয় করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। যে কি দেখো, আমরা হচ্ছে আরেকটু দেখে নেই, তাহলে হচ্ছে আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে হচ্ছে আহ, একটু খেয়াল করো। ওকে, তাহলে হচ্ছে আমাদের যে হচ্ছে আহ, কি ছিল আমাদের যে লিউকোপ্লাস্ট, হ্যাঁ, লিউকোপ্লাস্ট, তারপর হচ্ছে লিউকোপ্লাস্টের তিনটা ফর্ম। এই লিউকোপ্লাস্ট যেটা, হ্যাঁ, লিউকোপ্লাস্টের অধীনে তিনটা ফর্ম শিখলাম আমরা। কি শিখলাম বলো তো? একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, হ্যাঁ, একটা হচ্ছে ইলায়োপ্লাস্ট, আর একটা হচ্ছে এলিউরোপ্লাস্ট। হ্যাঁ, এলিউরোপ্লাস্ট।
তাহলে এই তিনটার মধ্যে এটার কি কাজ? অ্যামাইলোপ্লাস্টের কাজ হচ্ছে শর্করা, ইলের হচ্ছে চর্বি, এলুর হচ্ছে কি? এলুর হচ্ছে কি অ্যামিনো বা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, ওকে, তাহলে কিন্তু এবার আমরা অ্যান্সার করে ফেলতে পারলাম, তাই না? বললো আসো, ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিল এর শতকরা পরিমাণ কত? ওকে, তাহলে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এও থাকে, বিও থাকে, এও থাকে, বিও থাকে। এটা হচ্ছে সবচেয়ে বেশি এবং এটাই সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি ব্যবহৃত এবং এটাই হচ্ছে 75। আর বিটা কত? বিটা হচ্ছে কি আমাদের 25%। তাহলে হচ্ছে বুঝাই যাচ্ছে অ্যান্সার কি হবে? 75। ওকে, কোন অঙ্গাণুতে অক্সিজেন দেখা যায়? অক্সিজেন দেখা যায় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তাহলে চলো আমরা আরেকবার রিপিট করি, রিপিট করলে তোমাদের মুখস্থ হয়ে যাবে যেটা বলছিলাম। তাহলে হচ্ছে শ্বেতসার জাতীয় বা শর্করা জাতীয় সঞ্চয়কারী লিকোপ্লাস্ট কি? তাহলে এই যে লিকোপ্লাস্ট, এটা হচ্ছে তিন ধরনের খাবার সঞ্চয় করে, তাই না? তার মধ্যে অ্যামাইলোপ্লাস্টটাতে কি খাবার থাকে? শর্করা খাবারটা থাকে। ঠিক আছে, ওকে, ক্লোরোপ্লাস্ট উপস্থিত ক্লোরোফিলের শতকরা পরিমাণ কত? 75%। কোন অঙ্গাণুতে অক্সিজেন দেখা যায় ভাইয়া? মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়। ঠিক আছে, ওকে, আসো, নিচের কোনটি কৃষ্টি ধারণ করে? কৃষ্টি ধারণ করে, ওকে, কৃষ্টি ধারণ করতে গেলে হ্যাঁ, বুঝতে গেলে তোমাকে হচ্ছে আগে স্ট্রাকচার সম্বন্ধে শিখতে হবে। ঠিক আছে, ওকে, তো আমাদের এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই হচ্ছে কি? এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়ার এইটা হচ্ছে বাহিরের লেয়ার, এটা কি লেয়ার? এটা হচ্ছে বাহির, হ্যাঁ, বাহিরের লেয়ার। আর এই যে ভিতরের লেয়ারটা, এই যে ভিতরের লেয়ারটা, ভিতরের লেয়ারটা কি থাকে? ভিতরের লেয়ারটা হচ্ছে ভিতরের দিকে এভাবে ভাঁজ করা থাকে, তাই না? এভাবে ভাঁজ করা থাকে, ভাঁজ করা অংশটাকে বলা হয় কৃষ্টি। কি বলা হয় বলো তো? কৃষ্টি। কি বলা হয়? কৃষ্টি। ঠিক আছে, তাহলে কৃষ্টি কোথায় থাকে বলো? কৃষ্টি কোথায় থাকে? কৃষ্টি কোথায় থাকে বলো? তাহলে কৃষ্টি থাকবে হচ্ছে ভাইয়া মাইটোকন্ড্রিয়াতে থাকবে। ঠিক আছে, ওকে, এবার আসে হচ্ছে কি রাইবোসোম গঠন হলো, রাইবোসোম। ওকে, রাইবোসোমের গঠন কি? রাইবোসোমের গঠনে গঠন হচ্ছে মূলত প্রোটিন আর হচ্ছে আরএনএ। কি বলতো? প্রোটিন আর হচ্ছে কি আরএনএ। ঠিক আছে ভাইয়া, প্রোটিন আরএনএ, হ্যাঁ, এটা হচ্ছে কত অনুপাতে থাকে ভাইয়া? 1:1 অনুপাতে থাকে। তোমাকে এটা মনে রাখতে হবে, হ্যাঁ, প্রোটিন আর আরএনএ কত অনুপাতে? আরএনএ বলতে আর আরএনএ, হ্যাঁ, আর আরএনএ। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে প্রোটিন এবং আরএনএ কত অনুপাতে? 1:1 অনুপাতে। তারপরে তোমাকে হচ্ছে আরো কিছু জিনিস হচ্ছে শিখে রাখতে হবে এদিক থেকে, হ্যাঁ, না হলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। তাহলে আমরা একটু দেখি, তা আমরা যদি হচ্ছে 70s বা হচ্ছে 80s, হ্যাঁ, 70s ভার্সেস হচ্ছে 80s, এটা নিয়ে কথা বলি। 70s ভার্সেস 80s, তাই না? আমরা জানি যে 70s হইতে গেলে কেমন, 80s হইতে গেলে কেমন। ওকে, 70s এর জন্য স্ট্রাকচার কি বলতো? 50s আর হচ্ছে 30s, 50s আর হচ্ছে 30s। ওকে, তাহলে দেখো 70s এ হচ্ছে আমাদের আরএনএ থাকে হচ্ছে তিনটা। কয়টা থাকে? তিনটা। তো এটা মনে রাখার জন্য দেখো 23s, হ্যাঁ, তারপর হচ্ছে কি 16s, তারপর হচ্ছে কি 5s। ঠিক আছে, এই তিনটা আরএনএ থাকে, তিনটা আর আরএনএ, হ্যাঁ, 70s এ থাকে। ওকে, তারপরে এটার মধ্যে হচ্ছে 52 প্রকারের প্রোটিন থাকে। কত প্রকারের প্রোটিন থাকে? 52 প্রকারের প্রোটিন থাকে, 52 প্রকারের প্রোটিন অণু থাকে। তাহলে দেখো এই যে বলছিলাম কি আরএনএ এবং হচ্ছে প্রোটিন হচ্ছে কি এর প্রধান উপাদান। ঠিক আছে, তাহলে আমি মনে রাখার জন্য 70s এরটা মনে রাখতে হবে। দেখো এটা হচ্ছে 5, আবার উপরে 2 2 3 যোগ করলো 5, এই জায়গায় 1 থেকে 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5। তার মানে 70s এর সবই হচ্ছে 5 এর খেলা। তারপর আবার দেখো 52, এখানেও 5 এর খেলা। ঠিক আছে, এভাবে তোমাকে 80s এরটাও কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে, চলো, জীব অকেজো কোষসমূহকে ধ্বংস করে কোনটি? অকেজো অংশকে ধ্বংস করে হচ্ছে মূলত আমাদের লাইসোসোম, লাইসোসোম করে। ঠিক আছে, ওকে, ইডিওসোম, তারপরে ইডিওসোম, হ্যাঁ, ইডিওসোম, তারপরে হচ্ছে গিয়ে লাইপোকন্ড্রিয়া, তারপর হচ্ছে গিয়ে ডিকটুয়াসোম, হ্যাঁ, লাইপোকন্ড্রিয়া, তারপর হচ্ছে ডিকটায়াসোম, হ্যাঁ, এগুলা কি? এগুলা মূলত হচ্ছে গোলগি অ্যাপারাটাস। এগুলা কি বলতো? গোলগি অ্যাপারাটাস। ঠিক আছে, ওকে, গোলগি বস্তু। ওকে, পারক্সিসম তো জানোই যে হচ্ছে পারক্সিসম হচ্ছে ওই যে আমাদের লিভার এবং কিডনিতে পাওয়া যায় এবং এটা কি করে? এটা হচ্ছে কি আমাদের H2O2 কন্টেন্ট করে। এটা হচ্ছে ক্যাটালেস কন্টেন্ট করে। কি কন্টেন্ট করে বলতো? ক্যাটালেস। এই ক্যাটালেস খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম, তাই না? সেটা কি করে? সেটা হচ্ছে কি আমাদের H2O2 কে ভেঙে দেয়। কাকে ভেঙে দেয় বলতো? H2O2 কে ভেঙে দেয়, H2O2 কে ভেঙে দেয়, ভেঙে হচ্ছে পানি আর অক্সিজেনে কনভার্ট করে। ওকে, তারপরে আসে হচ্ছে আমাদের রাইবোসোম। রাইবোসোম সম্বন্ধে মাত্রই তোমাদেরকে বলা হলো, হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ উপাদান, হ্যাঁ, প্রোটিন ফ্যাক্টরি। কি ফ্যাক্টরি বলতো? প্রোটিন ফ্যাক্টরি। ওকে, তাহলে দেখো আমাদের অ্যান্সার হলো কি? লাইসোসোম। এবার কোষের সোসাইটাল স্কোয়াড ব্যাক বা কাকে বলা হয়, বা আত্মঘাতী থলিকা কাকে বলা হয় বলো? সোসাইটাল স্কোয়াড যেই কথা, আত্মঘাতী থলিকা একই কথা, কিনা ভুল করা যাবে না। আত্মঘাতী থলি,
ওকে, আত্মঘাতী থলিকা একই কথা। কেন কেন হচ্ছে এটা সুসাইডাল স্কোয়াড এবং কখন? আচ্ছা, এটা হচ্ছে আত্মঘাতী থলিকা হিসেবে কাজ করবে যখন তীব্র খাদ্য অভাব হবে, হ্যাঁ, তীব্র পুষ্টির অভাব হবে। কি হবে বলতো? তীব্র পুষ্টির অভাব। তীব্র পুষ্টির অভাব হলে কি হবে? তীব্র পুষ্টির অভাব হলে যেটা হবে, এর ভিতরে থাকে হচ্ছে 40 প্রকার এনজাইম কোএনজাইম। কি থাকে? 40 প্রকার এনজাইম কোএনজাইম, ঠিক আছে? তো যখন হচ্ছে তীব্র পুষ্টির অভাব হয়, তখন এই এনজাইম কোএনজাইম গুলো হচ্ছে বেরিয়ে আসে। বেরিয়ে এসে কি করে? আগে নিজের কুষ্টারে খায়। কি বলে? হ্যাঁ, তুমি আমারে না খাওয়াইতে খাওয়াইতে মাইরা ফেলাইছো, ঠিক আছে, তোমাকে ছাড়বো না, এই বলে আগে নিজের কুষ্টারে খায়, তারপরে আশেপাশে যা আছে খাইতে শুরু করে, ঠিক আছে? তাহলে আমাদের লাইসোসোম কি করে? তীব্র খাদ্য অভাবের সময় বা পুষ্টির অভাব হলে কি করে? তার মধ্যে রক্ষিত 40 প্রকার এনজাইম কোএনজাইম হচ্ছে বেরিয়ে আসে এবং হচ্ছে ভক্ষণ করা শুরু করে। দ্যাট ইজ হচ্ছে আমাদের আত্মঘাতী থলিকা। আর প্রসেসটার নাম কি বলতো? প্রসেসটার নাম হচ্ছে অটোলাইসিস। প্রসেসটার নাম কি? প্রসেসটার নাম হচ্ছে অটোলাইসিস, হ্যাঁ, স্বগ্রাস। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হইলো লাইসোসোম। তাহলে এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই কথাটা কে বলেছেন? আত্মঘাতী থলিকা এই কথাটা কিন্তু বলেছেন দদুবে। কে বলেছেন? দদুবে। ওকে, তাহলে আসো, কৃষ্টি ধারণ করে কে? অ্যান্সার হবে কি? মাইটোকন্ড্রিয়া। রাইবোসোম গঠন হলো কি বলো? প্রোটিন আর হচ্ছে আরএনএ। আমি একটা করে দিলাম, এইটিএস এরটা তোমরা সিস্টেমেটিক্যালি শিখবা। আসো, তারপর অকিজ অংশ কোষসমূহকে ধ্বংস করে কে? ধ্বংস করে হচ্ছে লাইসোসোম, ঠিক আছে? ওকে, সুসাইডাল স্কোয়াড কাকে বলা হয়? লাইসোসোমকে বলা হয়। কে বলেছেন এই কথা? দদুবে বলেছেন। ওকে, এবার আসে হচ্ছে ক্রোমোসোম সংখ্যা। ভাইয়া মনে থাকে না। ওকে, মনে রাখার জন্য ভাইয়া ক্লু নিয়ে এসেছি। দেখো, কোন জীবে মানুষের সমসংখ্যক ক্রোমোসোম আছে? ওকে, তো এটা মনে রাখার জন্য আমরা বলি আর কি, এই যে হচ্ছে রেশম, হ্যাঁ, রেশম। তো রেশমের সাথে মিলে রেখে আমরা বলি হচ্ছে রেশমা আপা। কি বলি আমরা? রেশমা। তো রেশমা কার নাম? রেশম মানুষের নাম, ঠিক আছে? তো রেশমা যেহেতু মানুষের নাম, তো রেশমার সাথে মিল আছে রেশম, এই কারণে তাদের ক্রোমোসোম সংখ্যা কেমন? সমান, ঠিক আছে? এইটার সাথে যে রেশমা হচ্ছে মানুষের নাম, এই মানুষের নাম রেশমা, তার সাথে মিল রেখে রেশমও কাছাকাছি নাম, এই কারণে আমরা বলি এটার ক্রোমোসোম সংখ্যা কি? সমান, হ্যাঁ, 46। ওকে, এবার আসে হচ্ছে আমাদের বাকিগুলার কি অবস্থা। তো মনে রাখার জন্য দেখো ভাইয়া তোমাদেরকে একটা ট্রিক্স দিয়েছি, খেয়াল করো, যে হচ্ছে পাট এবং শসা, হ্যাঁ, পাট এবং শসা, এইগুলাতে, হ্যাঁ, এগুলাতে দুইটাতে থাকে 14 14 করে। কত করে থাকে? 14 করে থাকে। তাহলে দেখো, পাটেও থাকে 14, শসায়ও থাকে 14, তাহলে কত হয়? 28। তাহলে তামাকে কত হবে? 28, ঠিক আছে? তামাকে কত হলো বলো তো? 28, ঠিক আছে? ওকে, টমেটো থাকে 24, ধানেও থাকে 24, তাইলে এই দুইটারে গুণ করলে কত হয় বলো তো? গুণ করলে হয় 48। হ্যাঁ, এই দুইটাতে থাকে হচ্ছে 48টা করে। কয়টা থাকে? 48টা করে, ঠিক আছে? তাহলে গোলালুতে থাকে 48টা, গরিলাতেও থাকে 48টা। তাহলে তুমি এভাবে মিলায়ে পড়ো, পাটেও থাকে 14, শসায়ও থাকে 14, আর তামাকে থাকে 28। তাহলে এই দুইটা মিলে হচ্ছে তামাক, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে টমেটো এবং ধান, এই দুইটাতে থাকে 24টা করে, এবং এই দুইটা মিলে নতুন দুইটা, গোলালু এবং হচ্ছে গরিলা, হ্যাঁ, গ গ গ গ, কয়টা? 48টা। শেষ। এবার আসে হচ্ছে পেঁপে। পেঁপে, বাঁধাকপি, দুইটাতে 18টা করে, ঠিক আছে? তারপর আসে গরু, ছাগল, কয়টা করে? 7টা করে। এভাবে তুমি মনে রাখতে পারো। ওকে, এবার আসে হচ্ছে পাটের ডিপ্লয়েড ক্রোমোসোম সংখ্যা। তাহলে তো মাত্রই পড়াইলাম 14, তাই না? ওকে, এবার আসা হচ্ছে কি, ক্রোমোজোমের কোন অংশের কারণে দুটি ক্রোমোজোমের প্রান্ত পরস্পর সাথে যুক্ত হতে পারে না? এটা মূলত হচ্ছে আমাদের যে ক্রোমোজোম, হ্যাঁ, মনে আছে তোমাদের? এই ক্রোমোজোমের যে শেষ প্রান্তটার কারণে যুক্ত হতে পারে। শেষ প্রান্তের নাম কি বলতো? টেলোমিয়ার। শেষ প্রান্তের নাম কি? টেলোমিয়ার। শেষ প্রান্তের নাম হচ্ছে টেলোমিয়ার, ঠিক আছে? তাহলে আমরা অ্যানসার গুলো আরেকবার দেখে নেই। দেখো, আরেকবার অ্যানসার গুলো দেখে নেই। ওকে, তাহলে দেখো হচ্ছে সমসংখ্যক ক্রোমোসোম, মানুষের সমসংখ্যক, এই যে রেশমার সাথে মিল রেখে রেশম পোকা। ওকে, তারপর হচ্ছে পাটের ডিপ্লয়েড ক্রোমোসোমের সংখ্যা কত? তোমাদেরকে বলেছিলাম এই যে ট্রিক্সটা ফলো করবা, হ্যাঁ, ট্রিক্সটা ফলো করবা, তাহলে কি হলো? 14। ওকে, ক্রোমোসোমের কোন অংশে দুটি ক্রোমোসোমের প্রান্ত পরস্পরের সাথে যুক্ত হতে পারে না? হ্যাঁ, কোন অংশের জন্য? ওকে, তাহলে এটা হচ্ছে টেলোমিয়ার। এবার আসা হচ্ছে গিয়ে অনুলিপির মাধ্যমে সৃষ্টি হয় কোনটি? ওকে, অনুলিপি। অনুলিপি মানে হচ্ছে রেপ্লিকেশন। অনুলিপি কি বলতো? রেপ্লিকেশন। রেপ্লিকেশন, তাহলে রেপ্লিকেশনে কি হয় বলো? রেপ্লিকেশন হচ্ছে মাতৃ ডিএনএ থেকে কি থাকে? মাতৃ ডিএনএ, হ্যাঁ, মাতৃ ডিএনএ থেকে কি হয়? মাতৃ ডিএনএ থেকে হচ্ছে অপত্য ডিএনএ হয়। মাতৃ ডিএনএ থেকে কি হয় বলতো? অপত্য ডিএনএ। আর কোনো কাজ নয়, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়, এটাই হচ্ছে কি? রেপ্লিকেশন। তাহলে চোখ বন্ধ করে এবার কিন্তু বলে দেওয়া যায় অ্যান্সার কি হবে। অ্যান্সার হবে হচ্ছে কি আমাদের ডিএনএ থেকে ডিএনএ, ঠিক আছে? ওকে, রেপ্লিকেশন ফরকে ডিএনএ ডাবল হেলিক্স পেজ গুলো খুলে দেয় কোনটি? ওকে, তাহলে দেখো ভাইয়া হচ্ছে তোমাদেরকে দেখাই দিচ্ছি খুব ভালো করে, হ্যাঁ। ওকে, আমাদের হচ্ছে এই হচ্ছে এই ছিল, হ্যাঁ।
দেখো কত সুন্দর করে এই জায়গায় হচ্ছে বন্ধন ছিল, কত সুন্দর করে এই জায়গায় বন্ধন ছিল, হ্যাঁ বন্ধন ছিল, বন্ধন ছিল। তারপর এই জায়গা হচ্ছে বন্ধনগুলা খুলে যায়, বন্ধনগুলা কি হয়, বন্ধনগুলা হচ্ছে খুলে যায়, বন্ধনগুলা হচ্ছে খুলে যায়। ওকে, তাহলে দেখো, তা আমাদের এই যে অংশটুকু, হ্যাঁ এই যে ওয়াই শেপ অংশটুকু, এই জায়গার যে এই এতটুকু অংশ, হ্যাঁ এই এতটুকু অংশ কি বলা হচ্ছে, রেপ্লিকেশন ফর্ক। কি বলা হচ্ছে বলো তো, এই অংশটাকে বলো রেপ্লিকেশন ফর্ক, মনে থাকবে তো, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, কারণ চামচের মতো দেখতে, রেপ্লিকেশন ফর্ক বলা হচ্ছে। ওকে ওকে, এবার আসো এদিক থেকে কি বলা হচ্ছে, ডাবল হেলিক্সে পেঁয়াজ গুলো খুলে দেয় কে, তো এই পেঁয়াজ গুলো খুলে দেয় কে, পেঁয়াজ গুলা বা বন্ধনটা খুলে দেয় কে, ঠিক আছে, এই বন্ধনটাকে খুলে দেওয়া বা বন্ধনটা ভেঙে দেওয়া মানেই হচ্ছে পেঁয়াজ গুলা খুলে দেওয়া, তাই না? তো এই বন্ধনটাকে ভেঙে দেওয়ার পেছনে যে কাজ করে তাকে বলে হচ্ছে হেলিকেজ এনজাইম। কি বলে, হেলিকেজ এনজাইম, হেলিকেজ। ওকে, তাহলে বন্ধন ভাঙে হচ্ছে হেলিকেজ, ঠিক আছে। আমি মনে রাখতাম হচ্ছে হেল, হেল মানে হচ্ছে জাহান্নাম, তাই না, মানে হচ্ছে অশান্তি। তাহলে তোমাদের সংসারে শান্তি ছিল, স্টার জলসা এসে সে শান্তি নষ্ট করে দিল, হ্যাঁ তো মানে কি বন্ধন নষ্ট করে দিল। তো আমাদের এই জায়গায় হেলিকেজ এইভাবে বন্ধন নষ্ট করে দেয়, অশান্তি ক্রিয়েট করে, অশান্তি ক্রিয়েট করে, পৃথক করে দেয়, বলে যে কি করো, ভেঙে যাও, ভেঙে যাও, ঠিক আছে। তাহলে আমাদের হেলিকেজ হচ্ছে এই কাজটা করে থাকে, আর লাইগেজ হচ্ছে তার উল্টা কাজ করে, হেলিকেজ যেখানে ভাঙে লাইগেজ সেখানে জোড়া লাগায়, ঠিক আছে। আর ডিএনএ পলিমারেজ কি করে, যে নতুন সূত্র একটা তৈরি হবে, যে নতুন সূত্র একটা তৈরি হবে, সেই নতুন সূত্র একটা তৈরি করতে সাহায্য করে, কে সাহায্য করে, এখান দিয়ে যে নতুন আরেকটা সূত্র হবে, নতুন আরেকটা সূত্র হবে, সেই সূত্রটা তৈরিতে সাহায্য করে, কে সাহায্য করে, আমাদের হচ্ছে ডিএনএ পলিমারেজ। আমাদের ডিএনএ পলিমারেজটা হচ্ছে এই জায়গায় বসে থাকে, হ্যাঁ বসে কি করে, সে হচ্ছে আমাদের সূত্রক তৈরিতে সাহায্য করে। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আসা হচ্ছে গিয়ে পরের অংশে, ডিএনএ ডাবল হেলিক্স এর দুটি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব। তো এটা বুঝতে গেলে তোমাকে একটু দেখা লাগবে। ধরো হচ্ছে আমি বোঝার জন্য আঁকলাম যে এটা হচ্ছে একটা প্যাচ যুক্ত, হ্যাঁ একটা প্যাচ যুক্ত ডিএনএ, একটা প্যাচ। তো এই প্যাচে হচ্ছে খেয়াল করো, তো আমাদের এই যে একটা সূত্রক, এই যে একটা সূত্রক, তাদের মধ্যবর্তী যে দূরত্ব, তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে কত ন্যানোমিটার, 2 ন্যানোমিটার, মধ্যবর্তী দূরত্ব কত, 2 ন্যানোমিটার। এবং এদের মধ্যে হচ্ছে খেয়াল করো, মধ্যবর্তী দূরত্ব 2 ন্যানোমিটার। আর এই যে একটা ব্যাচ, এই যে টোটাল একটা ব্যাচ এতটুকু পর্যন্ত দিলাম, হ্যাঁ এই যে এতটুকু পর্যন্ত দিলাম, তোমাদের বোঝানোর জন্য আমি বলছি, এতটুকু পর্যন্ত দিলাম। এটা হচ্ছে কি আমাদের কত, এটা হচ্ছে কি আমাদের 3.4 ন্যানোমিটার, হ্যাঁ 3.4 ন্যানোমিটার, ঠিক আছে। আর এখানের মধ্যে হচ্ছে আমাদের ধরো এইদিকে, হ্যাঁ এরকম, এরকম দুইটা কি আছে, এরকম দুইটা হচ্ছে আমাদের, এদিকে একটা নিউক্লিক অ্যাসিড, এদিকে একটা নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তো তাদের মধ্যবর্তী দূরত্ব কত, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি কত, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি 0.34 ন্যানোমিটার, ঠিক আছে। সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। দুটো নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি আমাদের 0.34 ন্যানোমিটার। আর হচ্ছে এই জায়গায় টোটাল থাকে 10টা, কয়টা থাকে বলো তো, 10টা, একদিকে থাকে 10টা, আরেক দিকে থাকে 10টা, তাহলে কয়টা থাকে, 10 পেয়ার, মানে 10 জোড়া, ঠিক আছে। তাহলে 10 জোড়া যেহেতু থাকে, তাদের টোটাল নিয়ে হচ্ছে 3.4 ন্যানোমিটার, ঠিক আছে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। একটা প্যাচ, কয়টা প্যাচ, সিঙ্গেল প্যাচ, এটাকে আমরা সিঙ্গেল প্যাচ ধরে হিসাবটা করছি, সিঙ্গেল প্যাচ, সিঙ্গেল প্যাচ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আরেকটু খেয়াল করি, খেয়াল করলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হবে, হ্যাঁ। তাহলে অনুলিপির মাধ্যমে সৃষ্টি হয় হচ্ছে কি মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ। আসো, রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচগুলো খুলে দেয়, কে খুলে দেয়, আমাদের হেলিকেজ, ঠিক আছে। আর ডিএনএ পলিমারেজ হচ্ছে নতুন সূত্রক তৈরিতে সাহায্য করে। এবার আসো হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব, একটা স্ট্র্যান্ড আরেকটা স্ট্র্যান্ড মধ্যবর্তী দূরত্ব কত, 2 ন্যানোমিটার, হ্যাঁ। তারপর যে 3.4 ন্যানোমিটার কখন হবে বলে দিলাম, ঠিক আছে। 0.34 ন্যানোমিটার কখন হবে তাও বলে দিলাম, ঠিক আছে। টোটাল 10 জোড়ার জন্য যে দূরত্ব সেটা হচ্ছে 3.4 ন্যানোমিটার। ওকে, অ্যাংস্ট্রমে একটু দেখে দাও, অ্যাংস্ট্রমে নিলে কিন্তু হিসাবটা একটু উল্টা পাল্টা হবে, হ্যাঁ। অ্যাংস্ট্রমে নিলে কি হবে, 1 ন্যানোমিটার সমান, হ্যাঁ 1 ন্যানোমিটার সমান কত অ্যাংস্ট্রম, 10 অ্যাংস্ট্রম। সেই হিসাবে কিন্তু হিসাবগুলো করবা, হ্যাঁ। ওকে, এবার আসা হচ্ছে কি আমাদের পরের প্রশ্নে, যে হচ্ছে কি আমাদের ডিএনএ এর অনুলিপনে লেগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডগুলোকে কি বলে। তাহলে আমরা আরেকবার পিছনে যাই, হ্যাঁ আরেকবার পিছনে গিয়ে দেখি। দেখো উপরের যে সূত্রটা, এটাকে বলা হচ্ছে লিডিং সূত্র। কি সূত্র, লিডিং সূত্র, কারণ এটা নিরবচ্ছিন্ন ভাবে হচ্ছে প্রতিলিপিত হইতে পারে, নিরবচ্ছিন্ন ভাবে, ঠিক আছে।
আর নিচেরটা হচ্ছে ভেঙে ভেঙে একটু হয় একটু হয় একটু হয় একটু হয়। এই যে ভেঙে ভেঙে হয় উল্টা হয়, হ্যাঁ উল্টা হইতে গিয়ে এটা এমন হয়, ঠিক আছে। কেন উল্টা হয় নরমালি হচ্ছে তোমাকে শিখতে হবে যে ভাইয়া আমাদের যে নতুন সূত্রটা তৈরি হবে সেটা কত হবে, সেটা হবে 5 থেকে 3 এর দিকে। কোন দিকে বলো তো? 5 থেকে 3 এর দিকে, 5 থেকে 3 এর দিকে। এবার 5 থেকে 3 এর দিকে কেন হবে? কারণ 3 এর দিকে কি থাকে? 3 এর দিকে থাকে হচ্ছে একটা হাইড্রোক্সিল মূলক। আর হাইড্রোক্সিল মূলক থাকার কারণে এখানে কি বন্ধন তৈরি করা সম্ভব? নতুন ফসফোডাইএস্টার বন্ধন তৈরি করা সম্ভব, দ্যাটস নতুন ডিএনএ তৈরি করা সম্ভব, ঠিক আছে। তো 5 থেকে 3 এর দিকে যায়। আর এর নিচেরটা উল্টা ঘটনা ঘটে, তার ক্ষেত্রে হচ্ছে 3 থেকে 5 এর দিকে যায়, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে খন্ড খন্ড একটু একটু করে তৈরি হয়। তো এই খন্ডগুলাকে কি বলে? খন্ডগুলাকে বলে ওকাজাকি খন্ড। কি খন্ড? ওকাজাকি, হ্যাঁ মনে রাখতে হবে কিন্তু, ওকাজাকি খন্ড। আর ওকাজাকি খন্ডগুলোকে কে জোড়া লাগায়? লাইগেজ জোড়া লাগায়, ওকে। তাহলে হচ্ছে ওকাজাকি খন্ড বা ওকাজাকি অংশ মনে থাকবে, ওকে। নিচে তাহলে এটা হচ্ছে লেগিং সূত্রের ক্ষেত্রে, নিচের সূত্রটার নাম কি ছিল? লেগিং, ঠিক আছে। তাহলে হচ্ছে ওকে, তাহলে লেগিং সূত্রের ক্ষেত্রে ব্যাপারগুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে 3 থেকে 5 এর দিকে হয়, 3 থেকে 5 এর দিকে হয়, দ্যাটস এরকম হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে নিচের সূত্রটা, বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নিচের সূত্রটাকে ব্যবহার করে থাকি, এই কারণে নিচের সূত্র বলা হলো, ঠিক আছে। আর লেগিং সূত্রের অংশগুলোকে কে জোড়া লাগায়? ওকাজাকি খন্ডগুলোকে কে জোড়া লাগায়? লাইগেজ জোড়া লাগায়, হ্যাঁ ওকে। এবার আসা হচ্ছে কোনটি সঠিক। কোনটি সঠিক? সবসময় হচ্ছে এ এর সাথে টি এর বন্ড হচ্ছে ডাবল বন্ড, সি এর সাথে জি এর হচ্ছে ট্রিপল বন্ড, মনে রাখতে হবে হাইড্রোজেন বন্ধন, হ্যাঁ। আর আর এন এর কাজ কোনটি? আর আর এন এর কাজ হচ্ছে বেসিক্যালি রাইবোসোম গঠন করা। কি কাজ গঠন করা? রাইবোসোম গঠন করা। রাইবোসোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। রাইবোসোমের কাজ কি? রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, ওকে। তাহলে চলো আমরা হচ্ছে একটু রিপিট করি। তাহলে লেগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে কি বলে? ওকাজাকি খণ্ড। তাদেরকে কে জোড়া লাগায়? লাইগেজ জোড়া লাগায়, ঠিক আছে। কেন হচ্ছে এরকম খণ্ড খণ্ড তৈরি হয়? কারণ এটা 3 থেকে 5 এর দিকে যায়, যেহেতু 5 প্রান্তে কি নাই? কোনো হাইড্রোক্সিল মূলক নাই, ওকে। কোনটি সঠিক? সঠিক হচ্ছে সি, এর সাথে টি, সি এর সাথে জি, হ্যাঁ তিনটা, ওকে। আর আর এন এর কাজ কি? রাইবোসোম গঠন করা। আর রাইবোসোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা, ওকে। এবার আসা হচ্ছে কি আমাদের এই অংশ থেকে নিচের কোনটিতে অ্যান্টিকোডন পাওয়া যায়? অ্যান্টিকোডন, ভাই অ্যান্টিকোডন কি? কোডের এগেইনস্টে যেটা বসে, ওকে। এবার তুমি যদি হচ্ছে দেখো আমাদের, ওকে, তা আমাদের এই যে হচ্ছে এটা, এই যে হচ্ছে এটা, এটা হচ্ছে কি আমাদের একটা কি? এটা হচ্ছে কি আমাদের একটা টিআরএনএ, হ্যাঁ এটা হচ্ছে টিআরএনএ। টিআরএনএ এর এই যে অংশটা, এই যে অংশটা, এটাকে বলা অ্যান্টিকোডন। কি বলা হয় বলো তো? এটাকে বলা অ্যান্টিকোডন, ঠিক আছে, অ্যান্টিকোডন, ঠিক আছে। আর হ্যাঁ এটা তো হচ্ছে আমাদের 5 থেকে 3, হ্যাঁ 5 থেকে 3, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার, যে হচ্ছে কি বলতো আমাদের এই যে টিআরএনএটা, টিআরএন এর এই যে ফার্স্টটা, হ্যাঁ টিআরএন এর কিন্তু সূত্র কয়টা? সূত্র কিন্তু একটা। তুমি হচ্ছে এই জায়গায় ধরো, এই জায়গায় ধরো, ধরো টান দাও, একটা সূত্র হয়ে যাবে, ঠিক আছে। তো তিন প্রান্তের দিকে কি কি ধারা সজ্জিত থাকে? সিসিএ ধারা সজ্জিত থাকে, এটা পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। মূলত এই জায়গায় সে কি ধরে? এই জায়গাতে সে হচ্ছে অ্যামিনো অ্যাসিডটা ধরে। কোনটা? অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে এই জায়গায় রাখে, তারপর হচ্ছে সে নিয়ে আসে। আর এন্টিকোডন দিয়ে কি করে? কোডের এগেইনস্টে বসে, হ্যাঁ কোডের এগেইনস্টে বসে। আর এটা ফিক্সড না, এটা কি চেঞ্জেবল। এন্টিকোডন কেমন বলতো? চেঞ্জেবল, চেঞ্জেবল। আমাদের সে যেখানে বসবে সেখানের কোডটা যেমন তার সাথে মিলাইয়া হবে তেমন। অ্যাজ ফর এক্সাম্পল, যদি হচ্ছে ধরো আমাদের কোডটা, হ্যাঁ আমাদের কোডটা ধরো হচ্ছে কি এ সি সি, ঠিক আছে, আমাদের কোড হচ্ছে এসিসি। তো এটার সাথে মিলাইয়া যেটা হওয়ার কথা ছিল সেটা হবে, ঠিক আছে। তো হচ্ছে এর সাথে কি হবে? ইউ হবে। সি এর সাথে কি হবে? জি হবে, জি হবে। তাহলে এন্টিকোডন হবে আমাদের এটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এই অবস্থা। তাহলে কোড হচ্ছে ফিক্সড, এন্টিকোডন হচ্ছে চেঞ্জেবল, ঠিক আছে, ওকে। তাহলে आंसर কি হবে? টিআরএনএ। आंसर কি হবে? টিআরএনএ। এবার আসো রিভার্স ট্রান্সক্রিপশন নিম্নের কোনটিতে ঘটে? রিভার্স ট্রান্সক্রিপশন নিচের কোনটিতে ঘটে বা ঘটনা কি হয়? ওকে, রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে হচ্ছে মূলত দুইটা ভাইরাসে, একটা হচ্ছে এইচআইভি ভাইরাসে ঘটে, আর রিসেন্টলি হচ্ছে যেটা হচ্ছে খুবই ভাইরাল হয়েছে, তাই না, কোভিড-19 ভাইরাসে ঘটে থাকে, হ্যাঁ। অথবা হচ্ছে সার্স কোভ 2, অ্যাকচুয়ালি নাম হবে এটা কিন্তু হচ্ছে সার্স কোভ 2, ঠিক আছে। পরীক্ষাতে আসলে এটাই মার্ক করতে হবে, সার্স কোভ 2, ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো রিভার্স ট্রান্সক্রিপশনে দুইটাতে পাওয়া যায়। তাহলে এটাতে কি হয়? আমাদের ট্রান্সক্রিপশনের ঘটনা কি হয় বলো তোমরা? আমরা সংক্ষেপে মনে রাখি যে হচ্ছে রেপ্লিকেশনে কি হয়? রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ হয়, ডিএনএ থেকে কি হয়? ডিএনএ থেকে ডিএনএ হয়, ঠিক আছে, ডিএনএ থেকে ডিএনএ হয়। তারপর হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনে কি হয় বলো তো? আমাদের ডিএনএ থেকে কি হয়? ডিএনএ থেকে হচ্ছে এমআরএনএ হয়, কি হয়?
এমআরএনএ হয়, এমআরএনএ, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের এমআরএনএ থেকে বা ট্রান্সলেশনে কি হয়, ট্রান্সলেশন হচ্ছে কি হয় বলতো, এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয়, কি হয়, প্রোটিন সিনথেসিস হয়, মনে রাখতে হবে। এ হচ্ছে রেপ্লিকেশন, এ হচ্ছে ট্রান্সক্রিপশন, এ হচ্ছে ট্রান্সলেশন। তাহলে ঘটনা কি হবে এই, ওকে, প্রোটিন সংশ্লেষের জন্য নিম্নের কোনটি প্রযোজ্য, কোনটি প্রযোজ্য? তাহলে প্রোটিন সংশ্লেষ হইতে গেলে কোথায় যাওয়া লাগবে, এমআরএনএটাকে কোথায় যাওয়া লাগবে, রাইবোসোমে। সে বার্তা নিয়ে যাবে, সে বার্তার সাপেক্ষে অ্যামিনো অ্যাসিড কে নিয়ে আসবে, নিয়ে আসবে হচ্ছে আমাদের টিআরএনএ, এবং তিনটা সমন্বয়ে অ্যামিনো অ্যাসিড গুলা কি করবে, অ্যামিনো অ্যাসিড গুলা হচ্ছে সজ্জিত হবে। এই যে একটা অ্যামিনো অ্যাসিড বসবে, একটা অ্যামিনো অ্যাসিড বসবে, একটা বসবে, একটা বসবে, এইভাবে তাদের মধ্যে কি হবে, পলিপেপটাইড বন্ধন হয়ে কি তৈরি হবে, প্রোটিন, প্রোটিন তৈরি হবে, ঠিক আছে। ওকে, তাহলে অ্যানসার কি হবে এই। ওকে, তাহলে আমরা আরেকবার রিপিট করি, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এন্টিকোডন পাওয়া যায় কোথায়, পাওয়া যায় এন্টিকোডন পাওয়া যায় হচ্ছে টিআরএনএ তে, ঠিক আছে। এবং আমরা দেখাইছি, ওকে, রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় পাওয়া, কি হয়, ডিএনএ থেকে। ওকে, উল্টা বলছি কেন, রিভার্স ট্রান্সক্রিপশন তো উল্টা ঘটনা হবে, তাই না? ওকে, একটু প্লিজ। ওকে, রিভার্স ট্রান্সক্রিপশনে তো হচ্ছে আমাদের ঘটনা যেটা হওয়ার কথা ছিল ভাইয়া, এটা হচ্ছে নরমাল প্রসেস, যে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ এমআরএনএ হবে, কিন্তু ওই জায়গায় হচ্ছে উল্টা ঘটনা হবে। কি হবে বলতো, রিভার্স যেহেতু বলছে, তার মানে আরএনএ থেকে ডিএনএ হবে, ঠিক আছে। অ্যানসার হবে এই। ওকে, তারপরে আসা হচ্ছে কি আমাদের প্রোটিনের জন্য হচ্ছে এই। ওকে, মানব জীবনে খারাপ, মানব জিনোমে, জিনোমে, হ্যাঁ, জিনোমে খারাপ যুগলের সংখ্যা কত, হ্যাঁ, 3000 মিলিয়ন। ওকে, এই জায়গা থেকে আরেকটা জিনিস হচ্ছে তোমাকে জানাই রাখি, হ্যাঁ, আহ, এইটাকে ব্লু প্রিন্ট বলা হয়, হ্যাঁ। জিনোমকে কি বলা হয়, জিনোমকে বলা হয় ব্লু প্রিন্ট বা হচ্ছে নীল নকশা। এটা মনে রাখতে, ব্লু প্রিন্ট বলা হয়, জীবনের ব্লু প্রিন্ট কাকে বলা হয়, জিনোমকে বলা হয়, ঠিক আছে। ওকে, এটা সঙ্গে কোন অ্যামিনো অ্যাসিডের জন্য 4টি কোড রয়েছে, এটা হচ্ছে ভ্যালিন। এরকম কিছু প্রশ্ন থাকবে, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, হ্যাঁ। আসো, পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোড কোনটি? ওকে, টার্মিনেশন বা হচ্ছে সমাপ্তিকরণ কোড হচ্ছে তিনটা, তাই না? ইউএএ, তারপর যে ইউজিএ, তারপরে ইউএজি, তাই না? তাহলে মানে এবার খুঁজে বের করো কোথায় আছে, ঠিক আছে, কোথায় আছে, তাহলে কিন্তু তুমি অ্যান্সার করে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে কোথায় আছে বলো তো, ইউজিএ, এটা। ওকে, তাহলে আমরা একটু মার্ক করে দেই, খেয়াল করো। প্রশ্ন ছিল জিনোমের সংখ্যা, এই শেষ। কোন অ্যামিনো অ্যাসিডের জন্য 4টি কোড রয়েছে, ভ্যালিনের জন্য। টার্মিনেশন কোড কোনটি? টার্মিনেশন কোড হচ্ছে ইউএএ, ইউজিএ, ইউএজি। তাহলে কি অ্যান্সার হবে, ইউজিএ, ঠিক আছে। ওকে, আর আমাদের এ ইউজি, হ্যাঁ, এ ইউজি কি, এটা হচ্ছে স্টার্ট কোডন, এটা কি কোডন, স্টার্ট কোডন। ওকে, এবার আসো ট্রান্সলেশনের সূচনা কোডন কি, হ্যাঁ, ট্রান্সলেশনের সূচনা কোডন হলো এইওজি, মাত্রই বললাম, হ্যাঁ। কোনটি সূচনা কোডন, এইওজি। ওকে, একই কথা। বলো তো ট্রান্সলেশনে কি হবে ভাইয়া, ট্রান্সলেশন হচ্ছে কি হবে, ট্রান্সলেশন হচ্ছে আমাদের যে এমআরএনএটা ছিল, কি হচ্ছিল, এমআরএনএ, যেটা কিনা ইনফরমেশন কপি করে নিয়ে আসছিল, হ্যাঁ। এটা থেকে কি হবে, এটা থেকে হচ্ছে এটা কোথায় যাবে, রাইবোসোমে যাবে, সেখানে গিয়ে কি করবে, সেখানে গিয়ে হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিস করবে। কি সিনথেসিস করবে বলো তো, প্রোটিন সিনথেসিস করবে। ওকে, সূচনা কোডন গেল। লিঙ্গ নির্ধারণের জন্য কত জোড়া ক্রোমোজোম আছে? ওকে, ক্রোমোজোম, ক্রোমোজোম হচ্ছে অটোজোম, একটা হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, তাই না? এই দুইটা। ওকে, অটোজোম আছে কয় জোড়া বলো তো, অটোজোম হচ্ছে 12, 22 পেয়ার্স, হ্যাঁ, 22 পেয়ার্স, ফার্স্ট 22 পেয়ার্স। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 পেয়ার, কত পেয়ার, 1 পেয়ার। জানো তো, এক্স হচ্ছে ওয়াই, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি, এক জোড়া। তাহলে আমরা কিন্তু হচ্ছে শিখে গেলাম, লাস্ট ক্লাসে কিন্তু তোমাদের সেক্স ক্রোমোজোম রিলেটেড যে ডিসঅর্ডার গুলা, এগুলা কিন্তু বলা হয়েছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে এগুলা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, বলা যাবে না। ওকে, আসো, তাইলে এই প্রশ্নের মধ্যে চলে আসলাম আমরা, কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব কি, আদিকোষ প্রকৃতি কোষের মধ্যে পার্থক্য। ওকে, তাহলে আমরা তো জানি আদিকোষ আর হচ্ছে প্রকৃত কোষ, ঠিক আছে। আদিকোষ ভার্সাস হচ্ছে প্রকৃত কোষ। তাহলে আদিকোষে যে আমরা যদি রাইবোসোমের কথা চিন্তা করি, কিসের কথা বলো তো, রাইবোসোমের কথা চিন্তা করি, রাইবোসোম, হ্যাঁ। রাইবোসোমের আদিকোষে কেমন, 70s। প্রকৃত কোষে কেমন ভাইয়া, 80s, ঠিক আছে। তারপরে আসা হচ্ছে কি আমাদের রাইবোসোম গেল, তারপরে আসা হচ্ছে কি আমাদের ডিএনএ, হ্যাঁ। ডিএনএ কেমন, ডিএনএ হচ্ছে কেমন, ডিএনএ হচ্ছে এটা সার্কুলার, কেমন বলতো, সার্কুলার, 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 বৃত্তাকার। আর এটা কেমন, এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি পেঁচানো সূত্র বিশিষ্ট, তাই না? সূত্রাকার, মানে স্পাইরাল, সূত্রাকার।
ওকে, তারপরে হচ্ছে আমাদের আরেকটা কি সেল ডিভিশন। সেল ডিভিশনের কথা চিন্তা করলে এটা কি হবে, এটা হচ্ছে